হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদেরকে একটি সমাকলন দেওয়া আছে, তার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট সমাকল এটি একটি। তো দেখো প্রথমে আমাদের তো যে সমাকলনটি দেওয়া আছে নির্দিষ্ট সমাকল, আমরা তাকে ভেঙে নেব কিছুটা এরকমভাবে। দেখো -1 to 1 মানে ডিএক্স, দেখো এখানে অ্যাকচুয়ালি 1 ছিল, তো এখানটা অ্যাকচুয়ালি 1 ডিএক্স বলতে পারি, প্লাস -1 to 1 x dx প্লাস -1 to 1 3x³ dx প্লাস -1 to 1 5x⁵ dx এবং আমাদের লাস্ট টার্ম আছে ইন্টিগ্রেশন -1 to 1 99x⁹99 dx। ঠিক আছে, একে আমরা আরেকটু ভাঙবো। দেখো -1 to 1, এটাকে আমরা 1টাকে নাও লিখতে পারি dx প্লাস -1 to 1 x dx প্লাস 3, আমরা যেহেতু 3টা আমরা জানি কি 3 হলো একটি ধ্রুবক, সেই কারণে এটা সমাকলনের বাইরে চলে গেল। তাহলে -1 to 1 x³ dx প্লাস 5 ও ধ্রুবক হওয়ার জন্য এভাবে বাইরে আনতে পারি, -1 to 1 x⁵ dx প্লাস লাস্ট টার্ম আমাদের আসবে 99 ইন্টিগ্রেশন -1 to 1 x⁵99 dx। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের, আমরা এটাকে সিম্পলিফাই করে কিছুটা ছোট করে নিয়েছি। তো এরপরে একটা জিনিস, আমরা নির্দিষ্ট সমাকলের একটা ধর্ম এখানে কাজে লাগাবো। একটা নির্দিষ্ট সমাকলনের আমরা ধর্ম এখানে কাজে লাগাবো কি না, ইন্টিগ্রেশন -a থেকে a f(x) dx এর মান 0 হবে। ঠিক আছে, কখন না যদি f(x) একটি অযুগ্ম অপেক্ষক হয়। ঠিক আছে, যদি f(x) একটি অযুগ্ম অপেক্ষক হয়, তাহলে ইন্টিগ্রেশন -1 to -a থেকে a f(x) dx একটি অযুগ্ম অপেক্ষক হবে। এবারে দেখো x⁴n, ঠিক আছে, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটি n একটি ধনাত্মক আমি পূর্ণ সংখ্যা ধরছি, তাহলে এই যে x⁴n আমাদের যদি f(x) ধরি, তাহলে f(x)টা অযুগ্ম কখন হবে? অযুগ্ম হবে যদি n এর মান, ঠিক আছে, n এর মান কি হয় না অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। আমি ধরে নিচ্ছি f(x) = x⁴n এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই f(x) অপেক্ষকটি অযুগ্ম হবে f(x) অপেক্ষক। তাহলে এই f(x) যে অপেক্ষকটি, সেটি অযুগ্ম হবে যখন n এর মান হবে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে কি nটা হবে একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, এবারে একটা জিনিস, তাহলে যদি n বিজোড় সংখ্যা কথার অর্থ কি, তাহলে n এর মান কি কি হতে পারে না 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, এভাবে কন্টিনিউ চলে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি, যে যদি f(x) এটা দেখতে x হয় বা x³ হয়, x⁵ হয়, এভাবে আমরা x⁵99 যা ইচ্ছা নিতে পারি, তাহলে আমরা কি বলতে পারবো, এখানে -1 to 1 এই x dx এর মান 0 হবে। আবার -1 to 1 x³ dx এটাও 0 হবে। এইভাবে আমরা দেখতে পাবো ইন্টিগ্রেশন -1 to 1 x⁵99 dx, এগুলো সব ভ্যালুগুলোই পরপর 0 হবে। অর্থাৎ আমাদের দেখো এখানে অ্যাকচুয়ালি যে ইন্টিগ্রেশনটা আমরা এখানে লিখেছি ভেঙে, তো এখানে এই x, এই x³ এই x⁵, x⁵9 সবগুলো অযুগ্ম থাকার জন্য এই সম্পূর্ণ এই সব পার্টগুলোই আমাদের দেখবে 0 হয়ে যাবে। এখানে এই ইন্টিগ্রেশনের সমস্ত পার্টগুলো 0 হয়ে যাবে এবং শুধুমাত্র এই অংশটায় আমাদের অবকলন মানে সমাকলনটি বাকি থাকবে। তো আমরা এখানে যে ইন্টিগ্রেশনটা আমাদেরকে নির্ণয় করতে দেওয়া হচ্ছিল, আমরা ডাইরেক্ট ওইখানে লিখতে পারবো কি, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি শুধু পাবো -1 to 1 dx এবং বাকি সব 0। ঠিক আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন করে নিলে x, যেটা হবে কথা না -1 মানে কত হবে না -1 থেকে 1, মানে আপার লিমিট 1 লোয়ার লিমিট -1 বসাবো, তাহলে আমরা এখানে কি পাবো না 1 -1, তাহলে ক্যালকুলেট করলে আমরা পাবো 1 + 1
অর্থাৎ এর অ্যান্সার আমাদের হবে 2। অর্থাৎ আমাদের এখানে এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এর অ্যান্সার আমরা অ্যাকচুয়ালি কি পাবো না 2। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।